আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। চীনের ওপর ট্রাম্পের 104% শুল্কে বিশ্বজুড়ে ধাক্কা। এবার কি ঘটতে যাচ্ছে? ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলিরা? বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার দুর্দান্ত আইডিয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যা মামলায় শমী কায়সার গ্রেফতার। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য সংঘাত নতুন এক মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দেন মঙ্গলবার রাত 12টায় স্থানীয় সময় থেকে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর 104% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের মতে এটি হবে চীনের তথাকথিত অন্যায্য বাণিজ্য নীতি ও আমেরিকার শোষণ এর বিরুদ্ধে এক কঠোর জবাব। হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই নতুন শুল্ক হার যুক্তরাষ্ট্রের পূর্ব ঘোষিত 34% শুল্কের সঙ্গে যোগ হয়ে কার্যকর হবে, যার অর্থ 2025 সালে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর মোট শুল্ক হবে 104%। ট্রাম্প বলেছেন, চীন যদি আরও পাল্টা ব্যবস্থা নেয় তবে তার জবাবে আরও বড় ধরনের শুল্ক বসানো হবে। আমরা আর চুপ থাকব না, আমেরিকা কোনোভাবেই শিকার হতে পারে না। অবরুদ্ধসহ বোমাবর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি গড়লেও নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার বসবাসরত ধনী ইসরায়েলিরা, যে কারণে হাজার হাজার ইসরায়েলি কোটিপতি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার 8 এপ্রিল ইসরায়েলি চ্যানেল 13 থেকে জানা গেছে 2024 সালের দেশটির 1700 ধনী নাগরিক দেশ ত্যাগ করেছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চয় করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র। এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে দেখা দেবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। অভিবাসন পরিষেবার ক্ষেত্রে ব্রিটিশ ভিত্তিক বিশ্ব নেতা হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালের মধ্যে ইসরায়েলের তেল আবিব এবং হার্জলিয়ায় 22,600 কোটিপতি বসবাস করছিলেন। 2023 সালে এই সংখ্যাটি ছিল 24,300 জন। 2023 সালে এই সংখ্যাটা ছিল 24,300 জন, অর্থাৎ গত বছরে 1,700 জনেরও মতো কোটিপতি ইসরায়েল ছেড়েছেন। একই প্রেক্ষাপটে ওয়াইনেট জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2024 সালের জুলাইয়ের মধ্যে হাই টেকনোলজির প্রায় 8,300 কর্মীর ইসরায়েল ছেড়েছেন। এটি ওই শিল্পের শ্রমিকদের প্রায় 2.1%। প্রতিবেদনে এক গভীর উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে, এটি 2025 সালের খাতটির সমস্যাজনক অবস্থার প্রতিফলন। এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় 2024 সালের প্রথম 7 মাসে 40,600 জন ইসরায়েলি দেশ ছাড়েন, যা 2023 সালে প্রতি মাসে দেশ ত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় 2200 জন বেশি। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এই তথ্য জানিয়েছেন। ইসরায়েল সরকারের তথ্য বলছে 2023 সালে মোট 55,400 লোক দেশ ছেড়েছিল, অথচ এর আগের এক দশকের প্রতি বছরে গড়ে 37,000 করে ইসরায়েলি দেশ ছেড়েছে। 2023 সালে অবশ্য 28,000 ইসরায়েলি আবার নিজ দেশে ফেরত এসেছিলেন। তবে বর্তমান সময়ে এই পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে, যখন ইসরায়েলে অর্থনৈতিক সংকট বাড়ছে। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের পর দেশটির দুর্বল অর্থনীতি এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা আমদানি শুল্কের কারণে এমন হয়েছে। মার্কিন আমদানির ওপর থেকে ইসরায়েল তার অবশিষ্ট শুল্ক প্রত্যাহার করার ঠিক একদিন পরে 4 এপ্রিল যুক্তরাষ্ট্র তার মিত্র এবং প্রতিপক্ষ উভয় পক্ষের ওপর শুল্ক আরোপ করে। একে ডোনাল্ড ট্রাম্প মুক্তি দিবস হিসেবে অভিহিত করেছেন। বিস্তারিত খবরটি হলো, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের আরোপ করা সমস্ত শুল্ক প্রত্যাহারের একটি নির্দেশিকা স্বাক্ষর করেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা একটি সংবেদনশীল সময়ে ইসরায়েলি অর্থনীতিকে সুরক্ষিত করার এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এক ইসরায়েলি পত্রিকায় বলা হয়, ব্রেন ড্রেন অর্থাৎ মেধাবীরা ইসরায়েল ছাড়ছে, কেননা দেশ ছাড়ার এই তালিকায় ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাও রয়েছেন। তারা বিদেশি বিভিন্ন কোম্পানিতে চাকরি ও নিরাপদ জীবনের আশায় ইসরায়েল ছাড়ছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার 9 এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার জন্য সুযোগ তৈরি সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। তিনি বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে সম্ভাব্য দারিদ্র্য বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। এর আগে দুপুরে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাবে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নেট সেবার প্রত্যাশা করছেন প্রযুক্তির বিশেষজ্ঞরা। 4 দিন ব্যাপী এই সম্মেলনে 5টি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা হচ্ছে। খাতগুলো হলো নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও অ্যাপারেল, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। জুলাই আন্দোলনে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার 9 এপ্রিল সকালে ঢাকার সিএমএম আদালতে এ আদেশ দেন। এর আগে 12 মার্চ হত্যার চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। ওই দিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেন। অভিনেত্রী শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রঞ্জিব ও জিসান হায়দার। গত বছরের 5 নভেম্বর দিবাগত রাতে উত্তরা 4 নং সেক্টরের 6 নম্বর রোডের 53 নম্বর বাসা থেকে আটক করা হয় অভিনেত্রী শমী কায়সারকে। এর আগে ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের 10 ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এরই প্রেক্ষিতে গত 12 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতে দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেওয়া হয়। গত 5 আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর 14 আগস্ট দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠনই ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।